নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এনভায়রনমেন্টাল স্টাডিজের যে সমস্ত প্রশ্ন এবছর উচ্চ মাধ্যমিকের জন্য ভিভি ইম্পর্টেন্ট, সেই সমস্ত প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এনভায়রনমেন্টাল সায়েন্সের 8 মার্কসের প্রশ্ন আসে এবং 5টা করতে হয়, ঠিক আছে। আজকে তোমাদের জন্য যে প্রথম প্রশ্নটা এনেছি সেটা হচ্ছে যে এক্সিটু সংরক্ষণ কাকে বলে, এক্সিটু সংরক্ষণের গুরুত্ব এবং এক্সিটু সংরক্ষণের কি পদ্ধতি। তাহলে দেখো, এক্সিটু সংরক্ষণ কাকে বলছে? উদ্ভিদ এবং প্রাণীকে তাদের আবাসস্থলের বাইরে গিয়ে যে পদ্ধতিতে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। হয়ে গেল। এবং এক্সিটু সংরক্ষণের গুরুত্ব কি? এক্সিটু সংরক্ষণের গুরুত্ব দেখো, কৃষিক্ষেত্রে খুবই উন্নত যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী তাদের নিজস্ব প্রকৃতিতে ঠিকঠাকভাবে বিপন্ন হচ্ছে, সেখানে এক্সিটু সংরক্ষণ কাজে লাগছে। 2 নম্বর দেখো, গবেষণায় এক্সিটু সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর, যে বিভিন্ন জিন গঠিত রোগ, তাছাড়াও বিভিন্ন রোগের সংরক্ষণের ক্ষেত্রে এক্সিটু সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। 4th নাম্বারে আমরা রাখতে পারি যে বিভিন্ন চিড়িয়াখানা পরিদর্শকের ক্ষেত্রে এবং বিভিন্ন জাতীয় উদ্যান কিংবা বোটানিক্যাল গার্ডেন কিংবা বিভিন্ন অ্যাকোয়ারিয়াম মানুষ যখন পরিদর্শন করে তখন এখানে বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদ বা প্রাণী দেখতে পায়, যা এক্সিটু সংরক্ষণের জন্য মানুষ দেখতে পায়। এবার কি পদ্ধতিতে তোমরা এক্সিটু সংরক্ষণ লিখবে? দেখো, ফার্স্ট পদ্ধতি হচ্ছে জার্ম প্লাজম ব্যাংক। এই জার্ম প্লাজম ব্যাংকে ভ্রূণ, শুক্রাণু এবং ডিম্বাণুকে সংরক্ষণ করা যায়। 2 নম্বর দেখো, উদ্ভিদ প্রজাতি সংরক্ষণের অন্যতম উপায় হলো যে জিন এবং বীজগুলোকে এই ব্যাংকে কি করছে? সংরক্ষণ করছে। 3 নম্বর দেখো, -190°C তাপমাত্রায় উদ্ভিদের বীজ, পরাগরেণু এবং উদ্ভিদের যে সমস্ত গুরুত্বপূর্ণ শেকড় সেগুলো নাইট্রোজেনে সংরক্ষণ করছে। এবং এই যে সংরক্ষণ পদ্ধতি, একে বলছে ক্রায়ো সংরক্ষণ হলো। এবং দেখো, যে আরেকটা কি পদ্ধতি আছে, যে চিড়িয়াখানা আমরা বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণীকে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন উদ্ভিদকে বোটানিক্যাল গার্ডেনে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সম্ভব এক্সিটু সংরক্ষণের জন্য। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে ন্যাশনাল পার্ক কি বলছে? যে দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে ভারত সরকার দ্বারা পরিচালিত এমন একটা পার্ক, উদ্যান, যেখানে পশু পাখিদের নিজস্ব ভাবে পালন করা হয় এবং এখানে কোনো রকম চোরা শিকারি কিংবা শিকার এসব করা যায় না, যা সরকার দ্বারা তত্ত্বাবধানে হয়ে থাকে, ঠিক আছে। এবার কি উদ্দেশ্যতে? যে পশু পাখি এবং উদ্ভিদ তাদের নিজস্ব এলাকায় যাতে ঠিকঠাক ভাবে থাকতে পারে, সেই জন্য এই উদ্দেশ্যে ন্যাশনাল পার্ক তৈরি করা হয়েছে। এবার ন্যাশনাল পার্কের কয়েকটা উদাহরণ হচ্ছে যে জলপাইগুড়ির জলদাপাড়া এবং দার্জিলিং এর সিঙ্গালীলা। হয়ে গেল। এবার দেখো, জীব বৈচিত্র্য অবলুপ্তির কারণ কি বলছে? যে শিকার। ফার্স্ট হচ্ছে শিকার। মানুষের নিছক আনন্দ কিংবা শিকারীদের পয়সার লোভে যে সমস্ত বন্যপ্রাণী শিকার করছে, তার ফলে এখানে প্রচুর গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী বিলুপ্তির পথে। 2 নম্বর দেখো, প্রাকৃতিক বিপর্যয়। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, যেমন খরা, বন্যা, সুনামি, সেরকম ক্ষেত্রে বহু প্রাণী নষ্ট হচ্ছে। এবং গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে অতিরিক্ত উষ্ণতায় যে সমস্ত প্রাণী নিতে পারছে না এবং তারা বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এবং বিদেশ থেকে আগত কিছু প্রজাতি এদেশে প্রজাতিগুলো থাকার ফলে সেগুলো বিলুপ্তি হচ্ছে। যেমন ডোডো পাখি। ডোডো পাখি ছিল, কিন্তু নরওয়ে এবং মিশরীয়রা আসার ফলে কুকুর এবং শুয়োরের পরিপালনের জন্য এই ডোডো পাখি বিলুপ্তির পথে হয়েছে। তাছাড়া কি আন্তর্জাতিক বাণিজ্য কি লিখবে? যে আন্তর্জাতিক বাণিজ্যে যে চামড়া, বিভিন্ন পশু পাখির চামড়া, দাঁত, এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং বহু মূল্যবান, বহু অর্থ এগুলো বিক্রি হচ্ছে, যেগুলো এ ধ্বংসের কারণ। ঠিক একইভাবে লিখবে কিভাবে এটাকে সংরক্ষণ করবে। নেক্সট প্রশ্ন রেখেছি, দেখো, আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন। তোমরা জানো যে বসুন্ধরা সম্মেলন হচ্ছে পরিবেশ সংক্রান্ত একটা আন্তর্জাতিক সম্মেলন, হচ্ছে বসুন্ধরা সম্মেলন। ব্রাজিলের কি বলছে? রিও ডি জেনিরোতে এই সম্মেলন
গৃহীত হয়েছিল এবং 1992 খ্রিস্টাব্দে এই সম্মেলনটা হয়েছিল। এখানে 13 থেকে 14 জুন সম্মেলনটা গৃহীত হয়েছিল এবং ভারত সহ এখানে বহু দেশ এখানে যোগদান করেছিল। হলো তার সঙ্গে কি লিখবে, এজেন্ডা 21। এজেন্ডা 21 হচ্ছে যে সমস্ত উন্নত এবং অনুন্নত দেশ আছে যারা পরিবেশ সংক্রান্ত দায়িত্ব নিতে স্বীকার বা অস্বীকার করছে, তাদেরকে এই দেশের অন্তর্ভুক্ত করে এখানে যে 20টা দফায় এই পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্নত এবং অনুন্নত দেশগুলোকে আহ্বান করা হয়েছিল এবং 21টা দফা দাবি পেশ করা হয়েছিল। একেই বলা হচ্ছে এজেন্ডা 21। দেখো, এনভায়রনমেন্টাল সায়েন্সে যে সমস্ত মুভমেন্ট গুলো আছে এবং তার মধ্যে সব থেকে আগে হচ্ছে চিপকো আন্দোলন। যে সমস্ত আন্দোলন তোমাদেরকে পড়তে হবে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আন্দোলন হচ্ছে চিপকো আন্দোলন। কোথায় হয়েছিল? উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে হয়েছিল এবং মন্ডল গ্রামে হয়েছিল। কেন হয়েছিল? যে এখানে শিল্পাঞ্চল বা কারখানা স্থাপন করার জন্য গাছ কাটার জন্য বড় বড় ইঞ্জিনিয়ার এলে কিংবা তোমার গাছ কাটার উদ্যোগ নিলে এখানকার নারী পুরুষ নির্বিশেষে সবাই এই আন্দোলনে সামিল হয়েছিল এবং গাছকে চিপকো কথাটির অর্থ হচ্ছে জড়িয়ে ধরা এবং এরা গাছকে নারী পুরুষ নির্বিশেষে গাছকে এমন ভাবে জড়িয়ে ধরেছিল যে এই আন্দোলনকে এরা সাফল্যমণ্ডিত করেছিল এবং এই আন্দোলন হয়েছিল সম্পূর্ণভাবে অহিংসভাবে। এই চিপকো আন্দোলনের নেতা ছিলেন কে? সুন্দরলাল বহুগুণা। এদের একটা মূল স্লোগান ছিল, যে স্লোগানটা ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা যখন আন্দোলনটা লিখবে এই স্লোগানটা অতি অবশ্যই দেবে কি, হোয়াট ডু দ্য ফরেস্ট, বিয়ার সয়েল ওয়াটার অ্যান্ড পিউরিফাই এয়ার। এইটা হচ্ছে দ্য স্লোগান ছিল। নেক্সট যে মুভমেন্ট সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি। কি বলছে? সাইলেন্ট ভ্যালি হচ্ছে কোথায়? কেরালার পালঘাট জেলায় কান্দি পূজা নদী উপত্যকায় এখানে হয়েছিল। কি করার জন্য? সরকার একটা প্রজেক্ট নিয়েছিল, জলবিদ্যুৎ উৎপাদন করার প্রজেক্ট, যার জন্য এখানে পুরো ক্রান্তীয় উপত্যকা ছিল এবং ক্রান্তীয় উপত্যকায় অরণ্যভূমি সম্পূর্ণভাবে ধ্বংস হবে এইটা মনে করে এখানকার জনসাধারণ এই আন্দোলনে নেমেছিলেন এবং এইটা সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় এবং সাইলেন্ট ভাবে হয়েছিল বলে এই আন্দোলনটার নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। নেক্সট যেটা শেষ হচ্ছে নর্মদা বাঁচাও। দেখো কি বলছে, যে ভারত সরকার যে নদীর ওপর, নর্মদা নদীর ওপর বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন করা একটা প্রজেক্ট নিয়েছিলেন। এই প্রজেক্ট ব্যর্থ হয়েছিল এই আন্দোলনটাও। এখানে নেতৃত্ব দিয়েছিলেন কে? মেধা পাটেকর, বাবা আমতে এবং অরুন্ধতী রায়। দেখো, এনভায়রনমেন্টাল সায়েন্সের যে সমস্ত প্রশ্ন, এনভায়রনমেন্টাল স্টাডিজের যে সমস্ত প্রশ্ন তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করলাম, সেই সমস্ত প্রশ্ন এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি এগুলো তোমরা তৈরি করো তাহলে আশা রাখি যে তোমরা কোশ্চেন কমন পাবে। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।